Hello everyone, this is Anik Bashar from PhD second year of Biological Science by IIT Kanpur, and the today's lecture will be the fifth lecture on the food enhancement strategy. ওকে, তো লাস্টের দিন আমরা কি করেছিলাম? গম এবং আখ এদের কি কি ভ্যারাইটি হয়, তুলনামূলকভাবে কোথায় কোথায় চাষ করা হয়, কি কি জিন প্রয়োজন, কি কি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, কোথায় রয়েছে এবং কিভাবে এই কাজগুলো করা হয়। এবং তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়েছিলাম, সেটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য উদ্ভিদের প্রয়োজন। আগের দিন আমি কি করেছিলাম, তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে বিভিন্ন দুটো আলাদা আলাদা জিনের কিভাবে তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং কিভাবে একটি জিনকে যেটা হয়তো রোগ প্রতিরোধ করতে সক্ষম সেটাকে একটি ভ্যারাইটি থেকে অন্য ভ্যারাইটিতে ক্রমাগত ব্রিডিং এর মাধ্যমে ক্রস ব্রিডিং করে করে সেই জিনটিকে নিয়ে আসা যায়, সেই জিনিসটাকে দেখানো হয়েছিল। আজকে এখানটা দেখবো যে এরা কয়েকটি গুরুত্বপূর্ণ আহ উদ্ভিদের রোগ সম্পর্কে আলোকপাত করেছে। তো এখানে মূলত উদাহরণস্বরূপই দেওয়া আছে। এখানে বলে রাখা ভালো যে যখন আমরা অ্যানিমেল বা মানুষের কোনো রকম রোগ সম্পর্কে ডিসকাস করে থাকি, তখন সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুকে সমান গুরুত্ব দিই। যেমন হয়ে ধরা যাক, মানুষের ক্ষেত্রে যদি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ইত্যাদি ঘটিত যে রোগগুলো রয়েছে, ফাঙ্গাস বা ছত্রাক, যেটাকে আমরা ছত্রাক বলি, এর মধ্যে কি কি আসে? দাঁত বাগেরা অনেক কিছু আসে। এবং আর কি রয়েছে? ব্যাকটেরিয়া এবং ভাইরাস। এবার উদ্ভিদের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা? উদ্ভিদের ক্ষেত্রে মূলত ছত্রাক ঘটিত রোগের সংখ্যাই বেশি বলা যেতে পারে। মানে বেশিরভাগ যে উদ্ভিদের রোগগুলো হয়ে থাকে সেটা মূলত ছত্রাক ঘটিত। এবার অসুবিধাটা হচ্ছে গিয়ে এখানে আমরা কিন্তু যখনই মানে এই চ্যাপ্টারটা অনেকটা এরকম, এখানে কিন্তু আমরা উদ্ভিদ বলতে যে কোনো উদ্ভিদের কথা বলছি না, মূলত সেই সব উদ্ভিদের কথাই বলা হচ্ছে যেগুলোকে ন্যাচারালি চাষ করা হয়ে থাকে, অথবা অথবা আহ যেগুলো এগ্রিকালচারই ইম্পর্টেন্ট। আমরা যে কোনো গাছ সম্পর্কে এখানে ডিসকাস করব না। তো এখানে কয়েকটি গাছের উদাহরণস্বরূপ বলা রয়েছে, তার মধ্যে একটা রয়েছে গমের বাদামি মরিচা রোগ। ওকে, ছত্রাক ঘটিত রোগের মধ্যে কি রয়েছে? এক বলছে গমের বাদামি মরিচা। তো গমের বাদামি মরিচা এই নামটির সাথে হয়তো তুমি পরবর্তীকালেও দেখবে অনেকটা পরিচিত হতে পারছো না। তার জন্য এর ইংরেজি নামটা যেটা, সেটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, যে সেটাকে বলা হয় ব্রাউন রাশ অফ হুইট। তো এটা একটা গমের ছত্রাক ঘটিত রোগ। আমরা গমের ছত্রাক ঘটিত রোগের লক্ষণটা দেখব। এই হচ্ছে গিয়ে এর লক্ষণ। মূলত যে গাছের যে পাতা থাকবে সেই পাতার মধ্যে অনেক ছোট 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 এরকম পিম্পল টাইপের ছোট ছোট গুটির মতো এরকম দেখা যায়। এটাকে বলা হয় এটাকে বলা হয় মরিচা রোগ। এবার গমের ক্ষেত্রে মরিচা রোগ তিন রকমের হতে পারে। গমের ক্ষেত্রে কি কি মরিচা রোগ দেখা যেতে পারে? একটা হচ্ছে গিয়ে লিফ রাশ, বুঝতে পারছো, এটা পাতায় হয়, কেন? এরপর আরেকটা আছে হচ্ছে গিয়ে স্ট্রাইপ রাশ। স্ট্রাইপ রাশটা কি? স্ট্রাইপ রাশটাও পাতায় হয়ে থাকে, কিন্তু এটাতে একটা জিনিস বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকবে, যে এখানে যেরকম চারিদিক পুরো একদম ভর্তি করে তোমার পিম্পল টাইপের এই মরিচাগুলো দেখা যাচ্ছে, স্ট্রাইপ রাস্টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা পাতাটা যদি এরকম হয়ে থাকে, এরকম এরকম স্পট দেখা যায়, এরকম স্ট্রাইপ আকারে এই মরিচা রোগটা দেখা যায় বা এর সিমটম এরকম থাকে, এর জন্য একে বলা হয় স্ট্রাইপ রাস্ট।
এবং আর একটা আছে যেটাকে বলা হয় স্টেম রাস্ট। স্টেম রাস্ট স্টেম রাস্ট কোথায় হয়? স্টেম রাস্ট হয়ে থাকে কাণ্ডে। ওকে, অর্থাৎ ধরা যাক এটা যদি সোম গাছ হয়ে থাকে, এখান থেকে পাতা সব বেরোবে। যে কাণ্ডটা রয়েছে পিম্পল টাইপের কাণ্ডের মধ্যে দেখা যায়। এবং এই যে এই তিনটি রাষ্ট্রের কথা বললাম, ব্রাউন রাস্ট তিন রকমের হয়, একটা হচ্ছে লিফ রাস্ট, রাইপ রাস্ট, স্টেম রাস্ট। এবং এই তিনটি রোগ গম গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটি রোগই মূলত প্রত্যেক বছর ভারতবর্ষ সহ পৃথিবীতে প্রচুর পরিমাণে ইকোনমিক লস করে থাকে। আর সব থেকে বড় অসুবিধা হচ্ছে গিয়ে যেটা, এর যে স্পোর গুলো থাকে, এর স্পোর গুলো মূলত যখন জন্মায় তখন কিন্তু ভারতবর্ষের যে পাহাড়ি এলাকা রয়েছে, যেমন হিমাচল হয়ে গেল বা উত্তরের দিককার কোনো রাজ্য হয়ে গেল, মূলত সেখান থেকে এদের যে স্পোর গুলো আছে সেটা বায়ু দ্বারা বাহিত হয়ে 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 সমগ্র ভারতবর্ষে ধীরে ধীরে নিচের দিকে সরবরাহ হয় এবং তারা বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। এবং লিফ রাষ্ট্রের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে বর্তমানে আর একটা রাষ্ট্র তৈরি হয়েছে যাকে বলা হয় যে সুদান ব্ল্যাক রাশ। সুদান ব্ল্যাক রাশ সম্পর্কে বইয়ে লেখা নেই, কিন্তু এই রোগের কোনো প্রতিষেধক নেই। গেল, এর জন্য কি করা হচ্ছে, তোমরা হয়তো কিছু বছর আগেও শুনে থাকবে যে পশ্চিমবঙ্গের এই রোগটা, ঠিক আছে বলা যাক, এই রোগটা যেটা আছে এটাকে সুদান ব্ল্যাক রাস্ট বলে। এখানে যেরকম ব্রাউন রাস্ট হয় এটাতে ব্ল্যাক রাস্ট হয়। এবং এর প্রবলেম হচ্ছে এটা, এই রোগটাও খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, কিন্তু রাস্টকে যেরকম ফাঙ্গিসাইড স্প্রে করে কিছুটা সম্ভব দমন করা যায়, সুদান ব্ল্যাক রাস্টকে তুমি সেই দমন করতে পারবে না। এবং এই অসুবিধাটার জন্য সুদান ব্ল্যাক রাস্ট কিন্তু পৃথিবীময় ছড়িয়ে পড়ছে। এবং এটাকে পৃথিবীতে যদি এই রোগটি ছড়িয়ে পড়ে তাহলে গম গাছের চূড়ান্ত ক্ষতি হতে পারে, এবং হয়তো আমরা পরবর্তী ফেমিন একটা বিশ্বজোড়া দেখতে পারি। এবং কিছু বছর আগেও যদি তুমি নজর দেখে থাকবে, সুদান ব্ল্যাক রাশ বাংলাদেশের অনেক এলাকায় ছড়িয়ে গেছিল কিছু কিছু জায়গায়। এবং তার জন্য অনেক গমের ফিল্ড, যেটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ নদিয়ার দিকে যে জায়গাটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, সেখানে গম গাছের অনেক ফিল্ড, যাতে কোনো রকম কি বলে রোগের প্রাদুর্ভাব বা বাংলাদেশ থেকে যাতে কোনো রকম ব্ল্যাক রাস্ট পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়তে না পারে, তাই সেখানকার অনেক গম গাছের ফসল পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো রাস্ট একটি খুবই মারাত্মক একটা রোগ, যেটা মূলত ডাইরেক্টলি মানুষকে এফেক্ট না করলেও এই রাষ্ট্রের জন্য কিন্তু পৃথিবীতে অনেকবার অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা গেছে। কারণ গম গাছ, যে গম যে রয়েছে যে হুইট, সেটা কিন্তু পৃথিবীর অধিকাংশ লোকেদের স্টেপল ফুড। অর্থাৎ আমরা যেরকম পশ্চিমবঙ্গের লোকেরা দের কাছে ভাত যেরকম একটা স্টেপল ফুড, সেরকম আহ পৃথিবীর বেশিরভাগ লোকেদের কাছে কিন্তু সাউথ ইস্ট এশিয়া ছাড়া যারা মেনলি ওয়েস্টার্ন কান্ট্রিজ রয়েছে, সেখানে কিন্তু গম ওদের কাছে একটা স্টেপল ফুড। যে কোনো ব্রেড থেকে শুরু করে যাই ওরা পাস্তা যাই হোক, সব কিন্তু গমের উপরেই ডিপেন্ড করে। তাই গমের সেমাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোগ ওদের কাছে এবং সারা পৃথিবীর কাছে। এর জন্যই মূলত যদিও এখানে কেবলমাত্র বইতে শুধুমাত্র এক্সাম্পল দেওয়া রয়েছে, কিন্তু মনে রাখতে হবে গমের বাদামি মরিচা বা গমের যে কোনো রোগ কিন্তু পুরো পৃথিবীর কাছে খুবই মারাত্মক। তো গমের মরিচা সম্পর্কে বেশি কিছু আর বলার নেই, এটাই হচ্ছে গিয়ে এর বৈশিষ্ট্য। এরপরে কি রয়েছে, এরপরে যদি আমরা দেখি লেখা আছে আখের লোহিত পচন। আখের লোহিত পচন মানে কি, এখানে একটু বলে দেওয়া যাক। বলা হচ্ছে যে আখের লোহিত পচন, বাংলা নামটা লিখি, লোহিত পচন বলে রেড রট অফ সুগার কেন। তো সুগার কেনের রোগ কেন এতটা ইম্পর্টেন্ট যে তোমাদেরকে পড়তে হচ্ছে। তো সুগার, এগুলো কোনো রকম সাইন্টিফিক নয়, এখানে সেরকম ভাবে বলা নেই। আমিও হয়তো সাইন্টিফিক নেম বলে ব্যাপারটাকে আরো জটিল করব না। তো মোটামুটি আমি যদি এটুকু বলতে চাই যে অ্যাকচুয়ালি কিরকম হয়, কেন ইম্পর্টেন্ট, আর জিনিসটা কি। তো আখের লোহিত পচনের আগে জানতে হবে আখের লোহিত পচন কেন এতটা ইম্পর্টেন্ট। মূলত ভারতবর্ষে যে
চিনি তৈরি হয়, ভারতবর্ষের যে চিনি, মূলত ভারতবর্ষের যে চিনি তৈরি হয়, এটার বৈশিষ্ট্যটা কি? আখের থেকে চিনি মূলত দুটো জায়গা থেকে তৈরি হতে পারে। একটা হচ্ছে গিয়ে সুগার বিট, যেটাকে আমরা বিটরুট বলি বা বিট গাজরও বলে অনেক জায়গায়, এবং আখ। এবার বিট গাজর থেকে যে আহ চিনিটা তৈরি হয় সেটা কিন্তু স্বচ্ছ হয় না, কিছুটা লাল কালারের মতো থাকে, এবং এদেরকে অনেক সময় ব্রাউন সুগারও বলা হয়। যাই হোক, এবং চিনির ক্ষেত্রে ব্যাপারটা কি, চিনিটা একদম ক্রিস্টাল আসে, একদম সুন্দর স্বচ্ছ ক্রিস্টাল দানাদের মতো হয়। ঠিক তাই জন্য ভারতবর্ষে যে চিনি তৈরি হয় সেটা কিন্তু পৃথিবী জোড়া নাম রয়েছে, এবং সেটা আজকে থেকে নয়, এটা মূলত ইংরেজ শাসনকালের আগে থেকেই ভারতবর্ষে যে চিনি উৎপাদন হয় সেটা কিন্তু পুরো পৃথিবী জোড়া বিখ্যাত। এবং সেইখানে আখের লোহিত পচন এমন একটা রোগ যেটা কিন্তু সব থেকে মারাত্মক আখের ক্ষেত্রে। কারণ কি? এর কারণ হচ্ছে আখ গাছ যখন অনেকটা বড় হয়ে যাবে, যখন আহ অনেকটাই তুমি এক্সপেক্ট করবে যে এর ফলন এমনটা হয়েছে, তখনই তুমি টের পাবে যে এর মধ্যে অলরেডি লোহিত পচন অনেকটা দূর বেড়ে গেছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই ছত্রাক তার আখ গাছকে মারাত্মক রকম ভাবে ক্ষতি করছে, তার আগে পর্যন্ত কিন্তু এটা বুঝতে পাওয়া যায় না। তো কিরকম ভাবে ক্ষতি করে, প্রথমে বলা হয়েছে যে রেড, রেড মানে লাল, এবং রট মানে পচন, লোহিত থেকে রেড। ওকে, তো লোহিত পচন বলতে কি হয়, অনেকটা যখন আম গাছকে কাটা হয় তখন দেখা যায় যে ভেতরে 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 এরকম অনেকটা লাল লাল লাল। এবার যারা আমরা বাড়িতে আখ কাটি বা আখ খেয়েছি তারা কিন্তু খুব সহজেই জানি যে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি যে আখ কিন্তু এমন একটা জিনিস যে কি বলে, প্রায় যদি তুমি কাণ্ডটাকে খোলো তাহলে কিন্তু অনেক সময় তুমি দেখবে লাল লাল স্পট থাকে। এবার লাল রঙের ছোট একটা স্পট যদি থাকে, এর কত অর্থ হচ্ছে গিয়ে, হ্যাঁ ওখানে ছত্রাক আছে, সে বেঁচেও আছে, কিন্তু গাছকে কিন্তু অতটা লেভেলের ক্ষতি করতে পারছে না, অর্থাৎ সামান্য রকমের ক্ষতি ছাড়া বেশি কিছু করতে পারছে না। কিন্তু এই যে এখানে যে রটিংটা আছে সেখানে দেখতে পারবে যে পুরোটা লাল হয়ে গেছে একদম, বেশ অনেকটা জায়গা জুড়ে লাল, এখানেও অনেকটা জায়গা জুড়ে লাল। এবং এই জন্য এই যে মাঝখানে জায়গাগুলো রয়েছে, এই জায়গাটা কিন্তু ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবং এই বৈশিষ্ট্য হিসাবে আর একটা জিনিস দেখা যায় যে গাছের পাতার যে মেইন শিরা, এই শিরার মধ্যে কিন্তু অনেক সময় লাল 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 দেখা যায়। আসলে এই যে ফাঙ্গাসটা আছে, এই ফাঙ্গাসটার প্রবলেমটাই হচ্ছে এই ফাঙ্গাসটা জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে চলাচল করে। কি আছে, ছত্রাক কি হয়, পাতায় ও কাণ্ডে লাল রঙের পচন তৈরি করে। এবার পচন বলতে গেলে কি, পচন বলতে গেলে এখানে বোঝানো হয়েছে ছত্রাক বলতে গেলে যে ছত্রাক গুলো হয় তারা কি করে, তারা এই যে এই জায়গাটা রয়েছে, এরকম এরকম জায়গা রয়েছে যে জায়গাটা লাল হয়ে গেছে, সেখানে বিভিন্ন রকমের এনজাইম সিক্রেট করে। এবার এনজাইম যখন, এনজাইমের মধ্যে কি কি থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, অ্যারাবিনোজ, এগুলো থাকে। এগুলো কেন থাকে? কারণ আমরা জানি যে প্ল্যান্টের যে সেল ওয়াল হয়, যে কোষ প্রাচীর হয়, সেটার মধ্যে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, অ্যারাবিনোজ থাকে। তো এই জিনিসগুলোকে ধীরে ধীরে সরানোর জন্য এই ছত্রাকগুলো কি করে, এরা বিভিন্ন রকমের ডাইজেস্টিভ এনজাইম সেখানে নিঃসরণ করে, এবং এর ফলে ধীরে ধীরে সেই জায়গাটা পাতলা হয়ে যায়, এবং তারপর ছত্রাক সেই যেখান থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে। এবং এর ফলে কি হয়, এর ফলে আখ গাছ ভিতর থেকে ফাঁপা হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ তাতে চিনি থাকা প্রয়োজন সেই পরিমাণ হয় না। এবং যেহেতু আমি বলেছি যে ভারতবর্ষে চিনির কিন্তু বিশ্বজোড়া দাম একটাই জন্য, যে এটা একদম ক্রিস্টাল হয়, এর মধ্যে কোনো রকমের কালার থাকে না। এবার প্রথমে যদি এই ছত্রাকটি এসে লাল রঙের কালার তৈরি করে দেয়, তাহলে কিন্তু ভারতবর্ষের থেকে যে চিনিগুলোকে বাইরে দেওয়া হবে সেটার মধ্যেও একটা লালচে রঙের আভা থাকতে পারে, যেটা কিন্তু একদমই কাম্য নয়। তার জন্য এই রোগটিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, কারণ এটা ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা অন্যতম বাধা। তো এটা ছিল রেড রট অফ সুগার কেন। এটাকে বোঝার বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, কিন্তু বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে গিয়ে তুমি যদি দেখো কোনো একটি গাছের যে পাতার যে মেইন শিরা রয়েছে সেই জায়গাটায় কোনো রকমের লাল লাল স্পট আছে, তোমার উচিত
সেখানে গিয়ে সেই গাছটিকে একটু ভালো করে পর্যবেক্ষণ করা, পারলে একটা স্টেম কেটে নিয়ে দেখা যে ভিতরে লাল রঙের পচন কতটা আছে বা আদৌ হয়েছে কিনা। তো এটা হচ্ছে গিয়ে আখের রেড রট। আখের রেড রটের পর কি বলেছে, আলুর বিলম্বিত ধসা। এবার আলুর বিলম্বিত ধসা বলতে গেলে কি, এটা 3 নম্বর রোগ যেটা ছত্রাকের মধ্যে দিয়েছে। আলুর বিলম্বিত ধসা গেল। একে কি বলা হয়, একে বলা হয় লেট ব্লাইট অফ পটেটো গেল। তো লেট ব্লাইট অফ পটেটো বা আলুর বিলম্বিত ধসা কেন এত ইম্পর্টেন্ট রোগ, এর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে আলুর, আমাদের যেমন ভারতবর্ষে মূলত স্ট্যাপেল ফুড আমি কি বললাম, যদি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষের কথা বলা হয়ে থাকে তাহলে আমাদের স্ট্যাপেল ফুড হচ্ছে গিয়ে ভাত বা রাইস বা প্যাডি ধান। এবং যদি আমরা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজ এর কথা তুলনা করি তাহলে কিন্তু সেখানে মূলত গম জাতীয় খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু অনেক বছর আগে কি ছিল, আয়ারল্যান্ড বলে যে দেশটা রয়েছে আয়ারল্যান্ড, এখানকার স্টেপল ফুড হচ্ছে আলু। কিন্তু এই আলুর জন্মস্থান কোথায়, আলুর জন্মস্থান কিন্তু ইউরোপ বা এশিয়া নয়। আলু যেখানে তৈরি হয়েছিল সেটা হচ্ছে গিয়ে সাউথ আমেরিকা। ওকে, তো সাউথ আমেরিকা থেকে আমি স্টোরিটা বলছি, সাউথ আমেরিকা থেকে অনেক আলু বা আলুর বীজ বা আলুর যে প্ল্যান্ট ম্যাটেরিয়াল থাকে সেটা কিন্তু ইউরোপে নিয়ে আসা হতো, কারণ ইউরোপের অনেক উপনিবেশ সেখানে ছিল। এবং সেখান থেকে আনার সময় দক্ষিণ আমেরিকা থেকে একটা আলুর রোগ, যেটা হয়তো আলুর সাথে সাথে বা আলুর বীজের সাথে সাথে বা হোয়াট এভার, সেটা ইউরোপে চলে আসে। এবং আয়ারল্যান্ডে একটা বছর এই পরিমাণে, সেটা অনেক বছর আগের কথা, নিয়ার অ্যাবাউট 1700 এর টাইমে। তো যাই হোক, সেই বছর আয়ারল্যান্ডে প্রায় সমস্ত যে জমি রয়েছে যেখানে যেখানে আলু চাষ করা হতো, কারণ আলু ওদের কাছে স্টেপল ফুড, তো আমাদের এখানে যে হারে ধান চাষ করা হয় ওদের ওখানে সেরকম আলু চাষ করা হতো। এবং সেরকম একটা জায়গায় এই যে লেড ব্লাইট অফ পটেটো রয়েছে, এই রোগ আবির্ভাব হয় এবং এই রোগের জন্য কিন্তু আয়ারল্যান্ডে একটা খুবই বড় রকমের দুর্ভিক্ষ দেখা দেয়। এবং আয়ারল্যান্ডের এই দুর্ভিক্ষকে ট্যাকেল করার জন্য ওই সময় সবার প্রথম লোকজন বোর্দো মিক্সচার বোর্দো মিক্সচার ব্যবহার শুরু করে। ওকে, তো এই রোগটিকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়, কারণ হচ্ছে গিয়ে যারা মানে হোস্টেলে থাকো বা বাড়ির বাইরে থাকো তারা কিন্তু জানো যে এখন ইন্ডিয়ান খাবারে বা যে কোনো জায়গাকার খাবারে আলু কিন্তু একটা মাস্ট ভেজিটেবল। যেখানে আলু একটা সময় পর্যন্ত ভারতবর্ষে ছিলই না, কিন্তু এখন কিন্তু আলু কিন্তু যে কোনো জায়গাকার একটা মাস্ট ভেজিটেবল। গরিব থেকে যারা বড় লোক তারা সবাই আলুটাকে পছন্দ করে বা সবজিতে দেয়। তার জন্য আলুর যাতে কোনো রকম ইন্টারনাল মার্কেটে যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য কিন্তু আলুর বিলম্বিত ধসা এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর একটা খুব হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও আমি তোমাদেরকে বললাম, যে আয়ারল্যান্ডে আহ, এই রোগের জন্য অনেকটা প্রবলেম হয়েছিল। এবং সেই সময় কি হয়েছিল, অ্যান্টন ডি ব্যারি বলে একজন ছিল, অ্যান্টন ডি ব্যারি, তিনি লেড ব্লাইটের উপর লেড ব্লাইটের উপর গবেষণা করেন। এবং তিনি একজন ব্রিটিশ ছিলেন এবং তিনি লেড ব্লাইটের ওপর, সরি জার্মান ছিলেন তিনি। এবং তিনি মূলত মাইক্রোবায়োলজির উপর কাজ করতেন এবং তখন তিনি জানতে পারেন যে আলুর যে এই বিলম্বিত গবেষণা করেন এবং তিনি জানতে পারেন যে আলুর যে বিলম্বিত ধসা আছে এর জন্য দায়ী এক ছত্রাক। ছত্রাকটির নাম তোমাদের কতটা প্রয়োজনে আসবে সেটা আমি জানি না। ফাইটোফথোরা ইনফেস্টেন্স।
এর নাম ছিল ফাইটোপথোরা। ফাইটোপথোরা ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। তো অ্যান্টন ডি ব্যারি এর উপর রিসার্চ করেন। এটা হচ্ছে গিয়ে ফাইটোপথোরা ডি ইনফেস্ট্যান্স, এটার উপর কাজ করেন। এর জন্য ফেমাস আইরিশ ফেমিন হয়েছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে এই যে অ্যান্টন ডি ব্যারি, একে কি বলা হয়? একে বলা হয় ফাদার অফ প্ল্যান্ট প্যাথোলজি। মূলত এখানে আজকে যা পড়ানো হবে সেখানে কিন্তু একটু বায়োলজি কম থাকবে। এবং মূলত এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এগ্রিকালচারে যখন আমি ছিলাম থার্ড ইয়ারের দিকে, তখন আরো অনেকটা ডিটেলসে আমাদের পড়ানো হতো। এখানে অতটা পড়ানোর সুযোগ নেই, তবুও আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে এই বিষয়ে আপডেট করা। এবং লেড ব্লাইট অফ পটেটোটা কি হয়? লেড ব্লাইট অফ পটেটোতে এরকম 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 দাগ পড়ে যায়। এবং এই যে এই নেক্রোসিস, মানে নেক্রোসিস বলতে গেলে এই জায়গাগুলোতে যে সেলগুলো থাকে, এই সেলগুলো মৃত হয়, মৃত কোষ। ওকে। তো এবার পাতার যদি বেশিরভাগ কোষ যদি মৃত হয়, তাহলে গাছের সব থেকে বড় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষে বাধা। তো যে গাছ সালোক সংশ্লেষ বেশি তৈরি করতে পারছে না, সে বেশি গ্লুকোজও তৈরি করতে পারছে না। এবার গ্লুকোজ তৈরি করতে পারছে না বলতে গেলে তো বেচারা স্টার্চও তৈরি করতে পারছে না। এবার যে গাছ বেশি পরিমাণে স্টার্চ তৈরি করতে পারবে না, সে আর কতটা পরিমাণ কার্বোহাইড্রেট একটি আলুতে সঞ্চয় করবে? অবশ্যই কম। তার জন্য এই রোগ যখন হয় তখন কিন্তু নর্মাল যে সাইজের আলু পাওয়া যায় তার তুলনায় অনেকটাই কম সাইজের আলু হয়। এবং এই রোগটা খুব প্রচুর পরিমাণে প্রোডাকশনের যে ইল্ড হয়, যত কেজি পাওয়া উচিত তার তুলনায় কিন্তু সেটাকে অনেকটা কমিয়ে দেয়। এবং এটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে প্রচন্ড ছোঁয়াচে একটা জমি থেকে পাশের জমিতে জমিতে মানে হবে, প্রায় ধরেই রাখা উচিত এরকম। তো এই হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে লেড ব্লাইট। তো এখানে ছত্রাক ঘটিত এক্সাম্পলের মধ্যে তিনটে এক্সাম্পল দেওয়া রয়েছে। এবার দেখবো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কি কি, বা ব্যাকটেরিয়া ঘটিত কি কি রোগ রয়েছে। এটাকে দেব 2 নম্বর, উদ্ভিদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। গেল। এবার এর মধ্যে কি কি আছে? এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হিসাবে যেখানে এটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্রুসিফেরি গোত্রভুক্ত উদ্ভিদের কালো পচন রোগ। তো ওয়ার্ডটাকে আমি লিখি, তারপর তোমাদের কাছে কিছুটা সহজ করা যায়। কি বলেছে? ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদের কালো পচন। গেল। তো ক্রুসিফেরি গোত্রের কি কি উদ্ভিদ রয়েছে বা কি কি ইম্পর্টেন্ট উদ্ভিদ রয়েছে, তার মধ্যে একটা রয়েছে সর্ষে। যত রকমের মাস্টার্ড, ক্যানোলা এগুলো দেখে থাকবে সবকিছু কিন্তু ক্রুসিফেরি। তারপর আরেকটা রয়েছে অ্যারাবিডপসিস। এটা মনে রাখতে হবে, অ্যারাবিডপসিস যে প্ল্যান্টটাকে সমস্ত রকমের উদ্ভিদের এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রুসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত। আর কি রয়েছে ক্রুসিফেরির মধ্যে? আর সব থেকে ইম্পর্টেন্ট ক্রপ ক্রুসিফেরির মধ্যে সেটা হচ্ছে গিয়ে মূলো। গেল, মূলো বা র্যাডিশ যেটাকে বলে, র্যাফানেস্টাম। তো এই সর্ষে, অ্যারাবিডপসিস, মূলো। এবং এদের কি হয়, এইসব উদ্ভিদের কি হয়, এইসব উদ্ভিদের ক্ষেত্রে, ও সরি সরি, ক্রুসিফেরির মধ্যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে, এটার নামটা বলতে ভুলে গেলাম। মূলো রয়েছে, মূলোর পর কি রয়েছে? বাঁধাকপি, ফুলকপি এবং ব্রকোলি। গেল। তো এবার সর্ষে, অ্যারাবিডপসিস, মূলো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, এই
উদ্ভিদগুলোর বা এই এগ্রিকালচারাল ক্রপগুলোর ইম্পর্টেন্টটা কোথায়? এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা যখন শীতকালের দিকে কিন্তু এই ক্রপগুলো বা এই শস্যগুলো কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। কারণ এই শস্যগুলোর উৎপাদনে অতটা পরিমাণ জলের প্রয়োজন হয় না এবং যেহেতু সবুজ বিপ্লবের পর একটা জমিতে সারা বছরই ফসল ফলানো সম্ভবপর হয়েছে, সেই জন্য কিন্তু সর্ষে, ফুলকপি, বাঁধাকপি এগুলোর প্রচন্ড গুরুত্ব রয়েছে। এবার এর নিউট্রিশনাল ভ্যালুটা কোথায় ইম্পর্টেন্ট যদি একটু ভালো করে তোমরা নজর করে থাকো তাহলে দেখবে সর্ষে, মূলো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি এদের একটা তীব্র গন্ধ আছে। মানে ভালো বা খারাপ বলবো না, কিন্তু একটা স্মেল রয়েছে। সেই স্মেলটা কিন্তু মূলত সালফার ঘটিত অনেক জৈব যৌগের জন্য হয়ে থাকে। তো আর সালফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মলিকুল। মূলত এটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট এর মধ্যে পড়ে মানুষের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের বডিতে সালফারের প্রয়োজন আছে এবং সালফারের প্রয়োজনকে মেটানোর জন্য কিন্তু সর্ষে, মূলো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফুড। তাই মূলত পুরো বা কোনো জায়গাকার নিউট্রিশনাল সিকিউরিটি কিন্তু অনেকটাই এই ক্রপ গুলোর উপর নির্ভর করে। তাই এদের যখন দাম বেড়ে যায় বা এদের এইসব ফসলের যখন অনেকটা ক্ষতি হয়, তখন কিন্তু হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি এতটা বুঝতে পারবো না বা ডাইরেক্টলি হয়তো আমরা বুঝি না যে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে। বাট যদি আমরা পুরো ভারতবর্ষের সমস্ত লোকেদের কথা ভাবি এবং একত্রে চিন্তা করি তাহলে কিন্তু দেখবো ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদদের যখন কোনো রকম রোগের প্রাদুর্ভাব প্রচন্ড পরিমাণে হয়, তখন কিন্তু ভারতবর্ষের একটা বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। ওই এই ক্রপ গুলো খুবই ইম্পর্টেন্ট, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, একবার দেখা যাক। কি ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক রট অফ ক্রুসিফেরি। ব্ল্যাক রটে কি হয়, ব্ল্যাক রটে এই যে পাতাগুলো থাকবে, এই পাতাগুলো ধীরে 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 ঝলসে যায়। ওকে, এবার কথা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এটা বারবার বলছি যে ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে বারবার বলছি যে পাতা ঝলসে যাচ্ছে এই হচ্ছে এই যে সিমটম গুলো আছে, সেগুলো কিন্তু অন্যান্য কারণেও হতে পারে। দেখা গেল এটা আসলে কোনো রকম ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও হয়তো এরকম কোনো একটা লক্ষণ দেখা দিতে পারে। তো কোনোভাবে কোনো একটি উদ্ভিদে কোনো ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সির জন্য সিম্পটম ক্রিয়েট হয়েছে, অথবা এটা কোনো রকম ভাবে কোনো এক ছত্রাক দ্বারা আক্রান্ত, তাই জন্য এরকম রোগের সিম্পটম তৈরি হয়েছে, সেটা কিন্তু বোঝার জন্য তোমাকে আরো অনেক কিছু বিচার বিবেচনা করতে হবে। জাস্ট পাতা এরকম কালো হয়ে গেছে মানে এর মধ্যে ছত্রাক রয়েছে, এমন কোনো ব্যাপার নেই। গেল? তো এই ছিল হচ্ছে গিয়ে ব্ল্যাক রট অফ ক্রুসিফেরি। ক্রুসিফেরির মধ্যে কি সব আছে সেটা তোমরা জানতে পারলে। এরপর আছে হচ্ছে গিয়ে টোবাকো মোজাইক। এটা সরি তোমাদেরকে ভুল ছবি দিয়ে দিয়েছি, একবার আমরা অরিজিনাল ছবিটা দেখবো। উম, যে মোজাইক, লিফ মোজাইক অফ টোবাকো। অনেকটা এরকম হয়ে যায়, এরকম হলুদ 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 স্পট তৈরি হয়। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে ধরা যাক এরকম কোন পাতা রয়েছে, এর মধ্যে হলুদ কালারের অনেকগুলো এরকম 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 ডট 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 থাকবে। এবং এই যে কালার প্যাটার্নটা হয় অর্থাৎ ডট 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 সবুজ কালার, ডট 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 এরকম হলুদ রঙের কালার, এই কালার গুলোকে মূলত বলা হয়ে থাকে যে মোজাইক প্যাটার্ন। তো এই মোজাইক প্যাটার্নের জন্য দায়ী হচ্ছে গিয়ে কি, ভাইরাস ঘটিত রোগ। তো এই ভাইরাস ঘটিত রোগগুলোকে আমি আলাদা করে লিখবো।
ভাইরাস ঘটিত রোগের মধ্যে তোমাদের যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলোকে একবার দেখা যাক। ভাইরাস ঘটিত রোগ, এর মধ্যে কি রয়েছে? 1 নম্বর, লিফ মোজাইক অফ টোবাকো। তো লিফ মোজাইক অফ টোবাকো কেন এতটা ইম্পর্টেন্ট সেটার হিসাবে তোমাদেরকে বলতে হবে যে লিফ মোজাইক অফ টোবাকো যে ভাইরাস ঘটিত রোগ, এটা কিন্তু সবার আগে প্রথম জানা যায় যে পৃথিবীতে ব্যাকটেরিয়া ছাড়াও ভাইরাসের মতো কোনো একটা পার্টিকেল বা অর্গানিজম, যাই বলো, ভাইরাসের ক্ষেত্রে দুটোই প্রায় সেম, মাঝামাঝি বলা হয়, দুটোর মাঝামাঝি। তো ভাইরাস যে এরকম হয়ে থাকে যে যেটা উদ্ভিদের ক্ষেত্রে রোগ তৈরি করতে পারে, সেটা কিন্তু প্রথম টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে দেখানো হয়েছিল। এবং এই ভাইরাসগুলোকেই সবার আগে প্রথম ক্রিস্টালাইজ করা হয়। তো লিফ মোজাইক ভাইরাস কিন্তু হিস্টোরিক্যালি যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ ভাইরাসের যে কাজ শুরু হয়েছিল প্ল্যান্টের উপর বা পৃথিবীতে, সেটা কিন্তু লিফ মোজাইক ভাইরাসের উপরেই শুরু হয়। এবং সব থেকে বড় কথা যে এই ভাইরাসটাকে কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হয় ইকোনমির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যে হয়তো তোমরা প্রত্যেকেই অনেক সময় টিভিতে ভিভেল বা অন্যান্য সাবান বা শ্যাম্পুর তোমরা অ্যাড দেখো, এবং অ্যাডের শেষে একটি বড় করে একটা কথা লেখা আসে যার নাম হচ্ছে গিয়ে আইটিসি। যে এই আইটিসি কোম্পানির মেইন ইনকাম সোর্স হচ্ছে গিয়ে টোবাকো। এর পুরো নাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। এবং এই ইন্ডিয়ান টোবাকো কোম্পানি ভারতবর্ষের অন্যতম একটি পুরনো কোম্পানি, এবং এটা এখন যথেষ্ট বড়। এবং বলা হয় যে এই এই যে আইটিসি রয়েছে এর কাছে এর ওভারঅল যে ভ্যালু আছে সেটা পাকিস্তানের জিডিপির তুলনায় বেশি। তো এই হচ্ছে গিয়ে ভারতবর্ষে যে টোবাকো বিক্রেতা কোম্পানি রয়েছে তার ভ্যালু। তো সেই ক্ষেত্রে যদি টোবাকো বা যেটা দিয়ে সিগারেট বানানো হয় সেই পাতার মধ্যে যদি এরকম হলুদ হলুদ দাগ পড়ে যায়, সেটা দিয়ে কিন্তু আর সিগারেটের মশলা তৈরি করা সম্ভব হয় না। এবং এই সিগারেট সিগারেট কিন্তু এমন কোনো দ্রব্য নয় যেটা মানে তোমাদেরকে বাজবার জন্য খেতে হয়, এটাকে মূলত লাক্সারি আইটেমও বলা যায় না। এটা একটা সহজলভ্য নেশার জিনিস। এবং এই জন্য এটাতে কিন্তু লাভের সম্ভাবনা বা মুনাফা কামানোর চান্সেস অনেকটা বেশি থাকে। তাই টোবাকো মোজাইক ডিজিজের উপর অনেক কাজ হয়ে গেছে। এখন আমি এই বিষয়ে বলবো না যে ওয়েদার সিগারেটটা বা খাওয়াটা ভালো বা খারাপ, কিন্তু এখানে এটা বলতে চাই যে হ্যাঁ, টোবাকো মোজাইক ভাইরাসের কিন্তু সমগ্র ইকোনমির ওপর যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এই জন্য টোবাকো মোজাইক ভাইরাসকে তোমাদের পাঠ্য বইতে মেনশন করা রয়েছে। টোবাকো মোজাইক ভাইরাসের পর আর একটা কি ভাইরাসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে শালগম মোজাইক ভাইরাস। শালগম মোজাইক ভাইরাস, এবার তোমাদেরকে বলা হোক শালগমকে কি বলা হয়। শালগমকে ইংরেজিতে বলা হয় টার্নিপ। তো এটা হচ্ছে গিয়ে টার্নিপের পাতা। একটু যদি ভালো করে দেখবে, এখানেও দেখবে এরকম ছোট 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 প্যাটার্ন তৈরি হয়েছে। ছোট 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 প্যাটার্ন দেখা যায়। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় মোজাইক। তো এরপর থেকে এই মোজাইক অন্যান্য কারণেও তৈরি হতে পারে, যেটা তোমাদেরকে আগেও বললাম। কোনো একটি উদ্ভিদ আহ সে কোনো একটা রোগে আক্রান্ত বা অন্য কোনো ডিসঅর্ডারে ভুগছে, সেটা কিন্তু বোঝার জন্য আরো অনেকটা বেশি স্টাডি প্রয়োজন। আহ সত্যি কথা বলতে গেলে আমি 4 বছর বিএসসি এগ্রিকালচার পড়েও এখনো তেমন কিছু হয়তো বলতে পারবো না যে কোন গাছটা কোন রোগে আক্রান্ত। এর জন্য একদমই আলাদা স্ট্রিমে তোমাকে পড়াশোনা করতে হবে। আমি শুধু জাস্ট তোমাদেরকে, যেহেতু বইয়ে কোনো রকম এর ছবি দেওয়া নেই, এবং তোমাদেরকে কিছুটা রিলেট করানোর জন্য এই ছবিগুলো দেখাচ্ছি। তো এই ছিল হচ্ছে আর একটা কি, টিলিপ মোজাইক ভাইরাস অফ টোবাকো। আর একটা আছে হচ্ছে টার্নিপ মোজাইক ভাইরাস। টার্নিপ মোজাইক ভাইরাসটা অ্যাকচুয়ালি ওয়েল স্টাডিড, তার জন্য এর এক্সাম্পল দেওয়া হয়। হুম, এটা তো গেল ইয়ে। এবার বলেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য প্রজননের পদ্ধতি সমূহ। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে প্রজননের পদ্ধতি সমূহগুলোকে আমি আগেও একদিন ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা করেছি, কিভাবে প্রথমে কাল্টিভার বা কিভাবে প্রথমে ভ্যারাইটি গুলোকে সিলেক্ট করতে হয়, তাদের মধ্যে ক্রসিং করতে হয়, ক্রসিং এর পর যে নতুন অপত্য তৈরি হয় তাদের মধ্যে কিভাবে
জিনের সিলেকশন করতে হয়, যার জন্য পার্টিকুলারলি একটা জিনিস পরবর্তী প্রজন্মে আরো বেশি ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়। এই জিনিসগুলো আমি তোমাদেরকে আগে কিছুটা এক্সপ্লেন করেছি। তো এখানে আলাদা করে কি বলা রয়েছে সেটা একটু দেখবো। এখানে মূলত অন্যান্য কথাগুলো বলা হয়েছে এবং এখানে অনেকগুলো শস্য এবং তাদের ভ্যারাইটি এবং তাদের কি রোগের জন্য ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে বর্ণনা করা রয়েছে। এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। আলাদা করে বোঝাবার জন্য এখানে কিছুই নেই। এবং তোমাদেরকে এই পোর্শনটুকু মনে রাখতে হবে। ওকে, গেল। আর এখানে একটা জিনিস বলা ভালো, যে জিনিসটা হয়তো তোমাদেরকে যেটা আমার ছোটবেলায় অনেকটা কোশ্চেন ছিল এবং আমি পরবর্তীকালে জানতে পারি, যে অধিকাংশ ভ্যারাইটির আগেই দেখবে এরকম একটা কথা লেখা থাকে, পুষা, PUSA, পুষা। এবার এই পুষা আসলে কথাটা কেন, মানে এরকম ভাবে কোনো একটা ভ্যারাইটি যেটাকে নর্মালি এরকম বলা যেত যে বরবটির ব্যাকটেরিয়া ঘটিত ব্লাইটের এগেইনস্টে কি কাজ করে, পুষা অনলি কোমাল। তো কোমাল না বলে সেটাকে কেন পুষা কোমাল বলা হচ্ছে। তো এবার ব্যাপারটাকে তোমাদেরকে আমি কিছুটা এক্সপ্লেন করি। পুষা বলে দিল্লিতে একটা জায়গা রয়েছে যেটাকে পুষা নগর বলা হয়। ওকে। এবং পুষ্পানগরেই রয়েছে IRI, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এবং এই এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে যতগুলো ভ্যারাইটি বা যে ভ্যারাইটি গুলো রিলিজ হয়ে থাকে তাদের নামের আগে এই ওয়ার্ডটা তুমি খুঁজে পাবে, যে পুষা। আর অ্যাকচুয়ালি পুষা পুরো নাম হচ্ছে গিয়ে ফিলিপ অফ দি USA। এটার পিছনে আলাদা স্টোরি আছে। ফিলিপস বলে একজন আমেরিকার লোক ছিলেন, তিনি ভারতবর্ষে প্রথম এগ্রিকালচারাল একটা ইনস্টিটিউট খুলেছিলেন। কোথায় খুলেছিলেন সেটা হচ্ছে গিয়ে আহ আহ, দিল্লি দিল্লি তো সরি, বিহারেও একটা পুসা বলে জায়গা আছে যাকে এখন রাজেন্দ্র প্রসাদ ইউনিভার্সিটি ফর এগ্রিকালচার বলা হয়। তো সেই পুসাটা আগে বিহারে ছিল। বিহারে একটা ভূমিকম্পের সময় সেখানকার অনেক বিল্ডিং ভেঙে যায় এবং পরবর্তীকালে সেই যে ইনস্টিটিউটটা রয়েছে, রয়্যাল এম্পিরিয়াল ইনস্টিটিউট ফর এগ্রিকালচার, সেই ইনস্টিটিউটটাকে তারপর দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এবং দিল্লিতে যখন স্থানান্তরিত করা হয়, বিহারে যে জায়গাটা রয়েছে সেটার নামও যেমন পুসা, দিল্লিতে যে জায়গাটা রয়েছে সেটাকেও তখন সেরকমই নামকরণ করা হয়, ফিলিপস অফ USA, পুসা এরকম নামে। এবং IRI বা দিল্লি থেকে মনে রাখবে যতগুলো ভ্যারাইটি রিলিজ হয় সেই ভ্যারাইটি গুলোর আগে লেখা থাকে পুসা। এবং এরকম মূলত দেখবে আরো অনেক জায়গায় গেলে দেখবে অনেক ভ্যারাইটির আগে লেখা রয়েছে হিসার, হিসার আমান এরকম। যাই হোক, আর এই যে পরের দিকের যে নামগুলো থাকে, যে সদাবাহার, কোমাল, এর মধ্যে অনেক সময় এদের যে উদ্ভিদ রয়েছে সেটার বৈশিষ্ট্যকেও বলা হয়, বা নিজের মা বা আত্মীয় পরিজনের নাম হিসাবেও সায়েন্টিস্ট বা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেই ডাইরেক্টর নিজের নাম মতো রাখতে পারে। এই হচ্ছে গিয়ে কোনো একটা উদ্ভিদের ভ্যারাইটির নামকরণ কিভাবে করা হয় তার একটা উদাহরণ। কারণ আমার অনেক দিনকার একটা কোশ্চেন ছিল যে নামের আগে কেন পুষা এরকম রাখে। তো মূলত এটা হচ্ছে গিয়ে এক একটা আলাদা আলাদা এগ্রিকালচারাল ইনস্টিটিউট থেকে যে ধরনের আলাদা আলাদা জিনিস তৈরি হয়, সেটাকে আলাদা আলাদা ভ্যারাইটি তৈরি হয় এবং তাদের নামের আগে আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো তুমি মুখস্থ করে নিও, এখানে আর বোঝাবার মতো কোনো কিছুই নেই। কিন্তু এখানে একটা খুব ভালো কথা বলা হয়েছে, যে কি কি বলা, এখানে একটা কথা বলে নেই, ঢেঁড়স সম্পর্কে এখানে বলা রয়েছে যে অ্যাবেল মোস্টাস এসকুলেন্টাস, এরকম এরকম বলছে যে এদের বিভিন্ন রকম এদের এখানেও একটা ভ্যারাইটির উদাহরণ দেওয়া আছে। এবং এই নতুন ভ্যারাইটি সৃষ্টি হয় পারভানিক ক্রান্তি বাগেরা। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে মিউটেশন। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যতখানি পড়িয়েছি সেখানে একবারও এই কথাটা বলিনি যে কোনো একটা ভ্যারাইটির উন্নতির জন্য মিউটেশন প্রয়োজন। এবার মিউটেশনটাকে ব্যবহার করে কিরকম ভাবে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হচ্ছে সেটাকে একটু ভালো রকম ভাবে যদি আমরা জানবো তাহলে অনেকটাই কিছু বোঝার জিনিস রয়েছে সেখানে। হ্যালো। তো সেখানে কি কি বোঝার জিনিস রয়েছে সেটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, মূলত এখানে কি করা হয়, এরকম ভাবে অনেকগুলো বীজ এরকম ভাবে নেওয়া হলো, নিয়ারলি ধরা যাক কোনো একটা ইসের বীজের কথা বলছি, ধরা যাক
কি বলতে পারো, ছোলা বা চিকপি। ওকে, ছোলার কথা বলছি, কতগুলো সিড নেওয়া হলো? 10,000। ওকে, এবার 10,000টা সিডের মধ্যে আমরা কি করলাম? আমরা গামা রে দিয়ে ইরিডেট করলাম। ওকে, এবার আমরা সবাই জানি যে গামা রে কি, গামা রশ্মি কি করে? গামা রশ্মি একটা মিউটাজেন। গেল? মিউটাজেন কথাটির অর্থ হচ্ছে গিয়ে যে মিউটেশন তৈরি করে। মিউটেশন মানে কি? মিউটেশন মানে স্থায়ী পরিবর্তনশীল, হঠাৎ স্থায়ী পরিবর্তন, একে বলা হয় মিউটেশন। তো গামা রশ্মি কি করে? গামা রশ্মি হচ্ছে গিয়ে মিউটেশন তৈরি করতে সাহায্য করে। আমরাও যদি রেডিও মানে অনেক সময় এই জিনিসটা বলা হয় থাকে যে হিরোশিমা নাগাসাকির তো কথা শুনেইছো, যে এখানে অ্যাটমিক রেডিয়েশন হয়েছিল। সেই অ্যাটমিক রেডিয়েশনের ফলে যে গামা, বিটা, আলফা অন্যান্য রশ্মিগুলো নিঃসৃত হয়, সেই রশ্মিগুলোর জন্য ওখানকার যে লোকজন ছিল তারা আহত হয় এবং তাদের বডিতে এমন মিউটেশন দেখা যায় যে এখনো তাদের সন্তানেরা যে তৈরি হয় অনেক সময় তারা বিকলাঙ্গ ও অন্যরকম প্রজাতির মানে অন্যরকম দেখতে তৈরি হয়। এবং এর কারণ হিসাবে এটাই বলা হয় যে এখনো সেখানে রেসিডুয়াল রেডিয়েশন রয়ে গেছে। এটা হিরোশিমা নাগাসাকির গল্প। এবার উদ্ভিদের ক্ষেত্রে কি করা হয়? এরকম ধরা যাক 1,000খানা 10,000খানা ছোলা নেওয়া হলো, তাদের মধ্যে গামা রশ্মি দিয়ে ইরিডেট করা হলো। এবার এদের কথা হচ্ছে গিয়ে যে মিউটেশন মূলত কোনো একটা আহ প্রজাতিতে ক্ষতিই করে থাকে। কারণ ক্ষতি করে থাকে বলতে গেলে মূলত মিউটেশন দ্বারা যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মূলত লিথাল হয়। অর্থাৎ মানে যেরকম তুমি এরকম দেখবে না যে কোনো একটা মানুষ মিউটেন্ট হয়ে অনেকটা ক্ষমতাবান হয়ে গেল। যদি অনেকে কেউ কমিক্স বুক বাগেরা কেউ পড়ে থাকো তাহলে তোমরা অনেকেই জানো যে মার্বেল কমিক্স এর যে একটা সুপার হিরো টিম রয়েছে এক্স ম্যান, তারা কিন্তু নিজেদেরকে অ্যাজ এ মিউটেন্ট বলে দাবি করে। তাদের দাবি হচ্ছে গিয়ে গল্পে যে তারা তাদের মধ্যে কিছু একটা মিউটেশন হয়েছে, সেটা স্বতঃপ্রণোদিত হতে পারে বা অন্য কেউ সেটাকে ইনডিউস করেছে কেউ, এবং তার দ্বারা তারা নতুন নতুন ক্ষমতার অধিকারী হয়। তো আমাদের এখানে তো মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে মিউটেশন গুলো অধিক মতলব নিয়ার অ্যাবাউট 100%ই লেথাল হয়। কোনো একটা মানুষ এরকম ভাবে মিউটেশনের ফলে হুট করে শক্তিবান হতে পারে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নেই। তাই আমরা কি প্রচেষ্টা করি যে 10,000খানা, 1,00,000খানা, 10,00,000খানা ছোলা নিয়ে তাদের মধ্যে আমরা গামারে ইনডিউস করি এবং গামারের ফলে ধরা যাক 10,000-এর মধ্যে প্রায় 9,000খানা যে ছোলার বীজ ছিল সেগুলো খারাপ হয়ে যায়। অর্থাৎ সেখান থেকে আর জার্মিনেশন হয় না, সেখান থেকে আর অঙ্কুরোদ্গম হয় না। বাকি যে রয়ে গেল 1,000খানা, এগুলোকে কি করা হয়? সেগুলোকে জমিতে বোনা হয়। গেল? এরকম 1,000টা যে ছোলার 1,000খানা ছোলার সিডকে জমিতে বোনা হলো। সেখান থেকেও দেখা যায় যে মাত্র 100খানা উদ্ভিদ জন্মালো। এর কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যেটা আমি আগেও বলেছি যে অধিকাংশ মিউটেশনই ডেট্রিমেন্টাল হয়। গামা রে দিয়ে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে 1,000খানা 10,000খানা ছোলার মতো 10,000খানা ছোলাই বেঁচে যাবে। কারণ অধিকাংশ ছোলাই গামা রে দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং মরে যায়। ছোলার বীজ আরকি। এবার দেখা গেল 100খানা গাছ জন্মেছে জাস্ট কোন রকম ভাবে। 100খানা গাছের মধ্যে দেখা গেল যে কেবলমাত্র 50খানা গাছ ছোলা তৈরি করতে সক্ষম। গেল? তো এরকম ভাবে একটা জায়গায় এরকম 50টা ছোলার গাছ আছে, এরকম আমরা উপর থেকে দেখছি। এই ছোলার গাছগুলোর মধ্যে কি করা হবে? কোনো একটা ছত্রাক ছড়িয়ে দেওয়া হবে এরকম করে। গেল? এবার আমাদের এক্সপেকটেশনটা কি ছিল? আমাদের এক্সপেকটেশনটা ছিল যে 10,000খানা আহ উদ্ভিদের মধ্যে যদি আমরা মিউটেশন করি, এমনটা হতে পারে যে 10,000খানা উদ্ভিদের মধ্যে অ্যাটলিস্ট একটা উদ্ভিদে এমন মিউটেশন হবে যে সেটা এই ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এটাই হচ্ছে গিয়ে আমাদের দাবি যে 10,000খানা সিডকে যদি আমি গামা রে দিয়ে ইরেডিয়েট করি, তাহলে এমনটা হতে পারে যে হুট করে এমনটা দেখা যেতে পারে যে হুট করে একটা সিড এরকম ভাবে মিউটেশন হয়ে গেছে যে সেটা এই ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। তো সেরকম একটা
ধরা যাক এখান থেকে 50টা গাছের মধ্যে এরকম 3টে গাছ পাওয়া গেল যারা এরকম 3টে গাছ পাওয়া গেল যারা ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এদের মধ্যে আবার দেখা গেল 3টের মধ্যে কেবলমাত্র একটা গাছই আছে যেটার ক্রস ব্রিডিং সম্ভব। এবং এই গাছটার মধ্যে কি আছে? এই গাছটার মধ্যে আমরা মিউটেশনের মাধ্যমে এমন একটা জিনোটাইপ তৈরি করলাম, এমন একটা উদ্ভিদ তৈরি করলাম যা ছত্রাকটার আক্রমণ তৈরি করতে সক্ষম। এবার আমরা জানি যে ব্রিডিং এর মাধ্যমে কোনো একটা ছত্রাকের আক্রমণ প্রতিরোধকারী জিন বা কোনো একটা কি বলে পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধকারী কোনো একটা জিন কিন্তু ক্রস ব্রিডিং এর মাধ্যমে খুব সহজেই অন্যান্য ভ্যারাইটির মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। তো এটাকেই বলা হয় মিউটেশন ব্রিডিং। মিউটেশন ব্রিডিং এ কি করা হয়? মিউটেশন ব্রিডিং এ খুব স্বাভাবিকভাবে মিউটেশন ব্রিডিং এ কি করা হয়? মিউটেশন ব্রিডিং এ প্রথমে যে প্ল্যান্ট ম্যাটেরিয়াল থাকে যেটা থেকে মূলত গাছ তৈরি হয় সেটাকে সবার আগে গামা রে দিয়ে তার মধ্যে মিউটেশন করা হয়। তারপর সেগুলোর সিলেকশন করা হয় যে আদৌ কোনো রেডিয়েশনের ফলে এমন কোনো মিউটেশন তৈরি হয়েছে কিনা যা অ্যাকচুয়ালি কোনো একটা উদ্ভিদকে কোনো একটা পার্টিকুলার বৈশিষ্ট্য বা চরিত্র প্রদান করতে সক্ষম হবে। উপরের যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম সেটাতে আমরা এই নিয়ে ডিসকাস করেছি যে হ্যাঁ, ছোলার মধ্যে যদি আমরা রেডিয়েশন দেই তাহলে এমনটা হতে পারে যে মিউটেশনের মাধ্যমে কোনো একটা ছোলা এরকম ভাবে পরিবর্তন হয়ে গেছে যে পরবর্তীকালে সেই ছত্রাকটার আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। তো এরকম ভাবে আমরা মিউটেশন ব্রিডিং করে থাকি। ভারতবর্ষে মূলত কি করা হয়? ভারতবর্ষে একটা খুব ভালো ইনস্টিটিউট রয়েছে, এর নাম হচ্ছে গিয়ে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মধ্যে আহ, যে বায়োলজির এগ্রিকালচারের একটা আলাদা করে ডিপার্টমেন্টই রয়েছে এবং তাদের মূলত কাজই হচ্ছে গিয়ে এরকম মিউটেশন ব্রিডিং এর জন্য যে প্ল্যান্ট ম্যাটেরিয়াল পাওয়া যায় সেটাকে প্রোভাইড করা। ওকে, এবার অর্থাৎ বার্ক কি করে? বার্ক হচ্ছে গিয়ে যে কোনো একটা বীজ বা প্ল্যান্টিং ম্যাটেরিয়ালের উপর গামা রে ইরেডিয়েট করে, কারণ অ্যাটমিক রিসার্চ সেন্টার এদের এই বিভিন্ন রকমের মিউটাজেন রশ্মির উপর এদের স্পেশালিস্ট রয়েছে সেখানে। তারা সেখানে বিভিন্ন রকমের প্ল্যান্টিং ম্যাটেরিয়াল রয়েছে যা এই প্ল্যান্টিং ম্যাটেরিয়াল গুলোর মধ্যে তারা বিভিন্ন রকমের মিউটেশন তৈরি করে। এবং একবার এই মিউটেশন তৈরি হয়ে গেল তখন তারা কি করে? এই প্ল্যান্ট ম্যাটেরিয়াল গুলো ভারতবর্ষের বিভিন্ন রকম যে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো রয়েছে তাদেরকে সরবরাহ করে। এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি পরবর্তীকালে যে কাজগুলো রয়েছে, যেখানে ছোলার বীজ থেকে কতগুলো ছোলা বেরোলো, সেখান থেকে কতগুলো বেঁচে থাকলো, কতগুলো ফল প্রদান করলো, কতগুলো অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন করতে সক্ষম বা ক্রস ব্রিডিং এ উপযুক্ত, এবং সেখান থেকে কিভাবে একটা জিনকে নির্বাচিত করে অপর একটি উদ্ভিদে প্রবেশ করানো সম্ভব, এই কাজগুলো মূলত এগ্রিকালচার ইউনিভার্সিটির ব্রিডিং যে প্ল্যান্ট ব্রিডাররা থাকে মূলত তারা জেনেটিক্স পড়ায়, জেনেটিক্স নিয়ে পড়াশোনা করে। তো এই প্ল্যান্ট ব্রিডাররা এই কাজগুলো করে থাকে। এই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসিডিওর। প্রথমে বার্ক থেকে তারা মিউটেশন দিয়ে তারা জিনিসগুলো প্ল্যান্টিং ম্যাটেরিয়াল গুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে সাপ্লাই করে, তারপর তারা সেখানে সিলেকশন করে এবং পরবর্তী কাজগুলোকে সম্ভবপর করে। এই হচ্ছে গিয়ে ওভারঅল মিউটেশন ব্রিডিং, যেটা ভারতবর্ষে এখন যথেষ্ট পরিমাণে চলছে। এবার মিউটেশন ব্রিডিং এর একটা গল্প, আমি জানি না তোমাদের আগেও কোনোদিন পড়েছি কিনা, কিন্তু এরকম ছিল যে এখনো সেটা পেতে পারো বা হয়তো জানতে পারো যে সেটা হচ্ছে গিয়ে এই ভ্যারাইটিটাও বার্ক থেকে নিয়ে আসা হয়েছিল বলেই শুনেছিলাম। যে ইউভিকেবিতে আমি পড়তাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানকার কি আছে যে এগ্রিকালচার ফ্যাকাল্টির সামনে যে বাগানটা রয়েছে সেখানে একটা লিচু গাছ ছিল। তো ওই লিচু গাছে কোনোদিন, মানে আমি তো বিগত 4 বছর পড়াশোনা করেছি, প্রথম 2 বছর আমি দেখতাম যে একটা অদ্ভুত একটা লিচু গাছ বানিয়ে রেখেছে। গাছের মধ্যে যে কালার যে হয়, কোনো লিচুর কালার কোনোদিন আমি লাল হতে দেখিনি, সবসময় সবুজই থাকতো। তো সেটা আমার অনেক দিনকার প্রশ্ন ছিল। তো একদিন দেখি যে একটা ছাগল গিয়ে সেই লিচু তুলে খাচ্ছে। তো তখন সব বন্ধু বান্ধবেরই এরকম ডাউট হলো যে কিছু একটা আছে লিচু গাছে, আমাদেরকে বলা হয়নি। তখন স্টুডেন্ট ছোট ছিলাম, বাচ্চাদের সব কথা বলা হতো না। তারপর আমরা গিয়ে সেই লিচুটাকে যখন খুলে প্রথমবার ট্রাই করলাম, অত মিষ্টি লিচু আমি কোনোদিন জীবনে খাইনি পুরোটা। তারপর আমরা জানতে পারলাম যে এই যে লিচুর ভ্যারাইটিটা আছে
লিচু গাছ যেটা ওখানে রয়েছে সেটা মূলত বার্ক থেকে নিয়ে আসা হয়েছে, বার্ক মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে। এবং এই উদ্ভিদটার বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে, এই লিচু গাছটার বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে যে এর যে লিচুর কালার হবে সেটা কিরকম, এর যে লিচুর কালার হবে সেটা কিরকম হয়, সেটা একদম সবুজ রঙের হবে। গেল। এবং সবুজ রঙের হওয়াতে কি হয়, অধিকাংশ পোকামাকড়ও না মানুষের মতো ওরা চিন্তা করে। ওরাও ভাবে আরে লাল রঙে দেখতে হচ্ছে না, এটা নিশ্চয়ই এর মধ্যে কোন রকম কাঁচা ফাচা রয়ে গেছে, এগুলো খেয়ে লাভ নেই, অন্য গাছের লিচু খাবো, কিন্তু এই গাছের লিচু খাবো না। তো এইরকম ভাবে যে ছোটখাটো যে যে পরিবর্তনগুলো করা হচ্ছে, এরকম ভাবেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভ্যারাইটি তৈরি করা সম্ভব। অর্থাৎ এখানে খুব একটা সাদামাটা পরিবর্তন করা হলো যে ফলের উপরের যে যেটাকে আমরা সহজে বলি খোসা, সেই খোসার কালারটাকে লাল হতে না দিয়ে আমরা সবুজই রেখে দেব। এবং তাতে দেখা যাচ্ছে যে উল্টো আরো পোকামাকড়ের আক্রমণ কম হচ্ছে। এখানে আরেকটা রয়েছে যে মার্ক করে রেখেছিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেক সময় কি হয়, একটা তুলো গাছের ক্ষেত্রে এই কেসটা করা হয়েছে, তুলোর ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে এটা করা হয় কটন বোলওয়ার্মের জন্য। ওকে, কটন বোলওয়ার্মের জন্য মূলত সিআরআই, ক্রাইজিন, বিটিজিন তোমরা অনেক জানো এই বিষয়ে। তো কটন বোলওয়ার্মের একটা কি প্রবলেম, এরা হচ্ছে গিয়ে কটন গাছের যে ফুল হয় সেখানে যে মধু বা মকরন্দ থাকে সেটার স্মেলে এরা আকৃষ্ট হয়। এবার এরকম ভাবে উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে, এই মকরন্দ যেগুলো রয়েছে সেখান থেকে আর বেশি পরিমাণে মধু তৈরি হবে না বা মকরন্দ তৈরি হবে না, যার ফলে অন্যান্য যে কীটপতঙ্গ গুলো আছে সেটাও আকৃষ্ট হয় না। এবং কোন রকম ভাবে হানিবি আকৃষ্ট হয় সেটার দ্বারা। এবং এর ফলে কি হয়েছে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যেখানে হয়তো এমন গাছ, যে গাছটা হয়তো কোন রকমের ইয়েই না, কি বলে, কোন রকম ভাবে মকরন্দ কম হওয়ার জন্য সেটা কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে। এবার এখানে বলা হয়েছে যে পতঙ্গ পেস্টের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি কিভাবে করা হয়, পতঙ্গ এবং রোগেদের বৃদ্ধি, সেটা তোমাদেরকে পড়ানো হলো। এবার আহ, দেখবো যে কি কি উদাহরণ তোমাদের এখানে দেওয়া রয়েছে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে এবং এগুলো আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন পাতায় জন্মানো গুবরে পোকার বিরুদ্ধে গম গাছের প্রতিরোধ ক্ষমতা, নিরেট কাণ্ড, এই গাছ, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আমি জাস্ট এটুকু বলতে পারি যে প্রথমে একটা উদাহরণ বলা রয়েছে জ্যাসিড। জ্যাসিড হচ্ছে খুব ছোট্ট 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 পোকা, কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবং এই পোকাটা মূলত দেখতে এরকম হয়। ওকে, এই হচ্ছে গিয়ে জ্যাসিড। এবং জ্যাসিডের পর আরেকটা রয়েছে যেটা কটনের বোলওয়ার্ম বলা হয়, এবং এর সাইন্টিফিক নেম হচ্ছে গিয়ে হেলিকোভার্পা আর্মিজেরা। যারা মানে হয়তো পরবর্তীকালে এগ্রিকালচার পড়বে বা পড়ছো, তারা কিন্তু জানো যে এই নামটি কতটা উটপাটাং গোছের, হেলিকোভার্পা আর্মিজেরা। কিন্তু এই যে বোলওয়ার্ম পতঙ্গটি রয়েছে এটা কিন্তু কটনের প্রভূত ক্ষতি সাধন করে। এটা ছত্রাক অবস্থায় এরকম হয়, এবং এই অবস্থাতেই, ছত্রাক অবস্থাতেই এটা মূলত পাতা পাতা খেয়ে শেষ করে দেয়। এবং পাতা যখন খাচ্ছে, এর কথার অর্থ হচ্ছে গিয়ে যে ধীরে 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 গাছের সালোক সংশ্লেষের ক্ষমতা কমছে, অর্থাৎ গাছ খাদ্য তৈরি করতে পারছে না। এটা হচ্ছে হুইট স্টেম ফ্লাই। এটা কি করে, এর যে লার্ভা রয়েছে সেটা এরকম গম গাছের ভিতরে ঢুকে যায়, তারপর ভিতর থেকে খেতে 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 থাকে। তুমি খেতে গিয়ে এমন করে একটা গম গাছের উপর থেকে এমন করে উপরে হাত দিয়ে তুলবে, তুমি দেখতে পারবে উপর গম গাছের, গম গাছের উপরে এমন করে দেখতে পারবে যে কি বলে, ধীরে ধীরে ওই গাছের যদি উপর থেকে টানো গম গাছকে, তাহলে দেখতে পারবে যে গম গাছটা খুব সহজেই মানে একদম পুরো স্টেম সহ, কাণ্ড সহ উপরে চলে আসছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে গিয়ে ভিতরে রয়েছে এই স্টেম ফ্লাইয়ের লার্ভা, এটা পুরো গাছটাকে ভিতর থেকে খেয়ে 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 শেষ করে দিয়েছে। গেল। এরপর একটা পোকা সম্পর্কে বলতে পারি। এই পোকাটা দেখতে এরকমই গোছের হয়ে থাকে, হয়তো আমাকে দেখবে প্রচুর পরিমাণে তৈরি হয়। একে বলা হয় অ্যাফিড। এই অ্যাফিডদেরকে নিয়ে প্রচুর পরিমাণে এন্টোমোলজিতে স্টাডি করা হয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পতঙ্গ। এবং এর অনেক রকম ব্যাপার-ট্যাপার থাকে। কিভাবে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে সেগুলো যথেষ্ট পরিমাণে এখানে বলার মতো স্কোপ নেই। তাই আমি কিছুটা এড়িয়ে যাচ্ছি। কিন্তু এখানে কোন কোন ভ্যারাইটি পুষা গৌরব, কি কি পেস্টের এগেইনস্টে বা কি কি পতঙ্গের এগেইনস্টে কি কি রয়েছে সেটা কিন্তু একটু ভালো করে নজর রাখ। এই ছিল আজকের পড়া। এখান থেকে মূলত
বোঝাবার অতটা বেশি কিছু নেই। তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু পরবর্তী দিন যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ো ফর্টিফিকেশন। কিভাবে বায়ো ফর্টিফিকেশন করা হয় সেখানে অনেকটাই মলিকুলার বায়োলজি বা ডিএনএ টেকনোলজি সম্পর্কে আমরা জানতে পারবো। এবং তারপর কলা পালন বা টিস্যু কালচার, যেটা হচ্ছে গিয়ে আধুনিক যুগের অন্যতম একটা দান। উদ্ভিদের টোটিপটেন্সিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা টিস্যু কালচার করে থাকি সেই বিষয়। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে পরদিন। শুভ সন্ধ্যা।